একাদশ কলা বিভাগ বিষয় ইতিহাস দ্বিতীয় অধ্যায় আদিম মানব থেকে প্রাচীন সভ্যতাসমূহ পাঠদানের বিষয় পৃথিবীতে প্রাণের আবির্ভাবের পরিপ্রেক্ষিতে যুগের বিভাগ প্রাচীন মধ্য ও নব্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক। এই বিষয়গুলি নিয়ে আজ আলোচনা করতে চলেছি। আদিম মানব থেকে প্রাচীন সভ্যতাসমূহের উত্তরণ এই বিষয়ে তোমাদের এই অধ্যায় সংক্ষেপে একটু বলে নিই, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। মহাবিশ্ব থেকে বিশ্ব সৃষ্টির রহস্য আজও আমাদের অজানা। বিজ্ঞানীদের ধারণা মহাবিশ্ব থেকে বিশ্ব সৃষ্টি বহু লক্ষ বছরের পরিবর্তনের ফল। আজকের যে পৃথিবী তা 450 থেকে 500 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। সৃষ্টিকালে পৃথিবীতে প্রাণের কোনো চিহ্ন ছিল না, কারণ সৃষ্টির প্রথম দিকে পৃথিবী ছিল একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। পরবর্তীকালে দীর্ঘদিন ধরে পৃথিবী শীতল হতে থাকে। সাধারণভাবে মনে করা হয় যে অন্তত 125 কোটি বছর আগে পৃথিবীতে সর্বপ্রথম প্রাণের সৃষ্টি হয়। প্রথম একটিমাত্র কোষ নিয়ে পৃথিবীতে আদিম প্রাণের পথ চলা শুরু হয়। উদ্ভিদ ও প্রাণীর উদ্ভব ও ক্রমবিকাশের কাল থেকে বর্তমান কাল পর্যন্ত পৃথিবীর অবস্থানকে মোটামুটি 3টি পর্বে ভাগ করা যায়, যথা পুরাজীবীয়, প্যালিওজোয়িক, মধ্যজীবীয়, মেসোজোয়িক, নবজীবীয়, সিনোজোয়িক। নৃবিজ্ঞানীদের মতে প্রথম দুটি পর্বে মানুষ বা তাদের পূর্বপুরুষের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নবজীবীয় পর্বে প্রথম মানুষের পূর্বপুরুষের প্রমাণ পাওয়া গেছে। লক্ষ লক্ষ বছর আগে মানুষ বিবর্তনের বিভিন্ন স্তরে বেঁচে থাকার জন্য হাতিয়ার, বাসস্থান তৈরি করে। প্রাগৈতিহাসিক যুগের বেশিরভাগ সময় জুড়ে ছিল পাথরের যুগ বা প্রস্তর যুগ। দীর্ঘ সময় ধরে আদিম মানুষ ক্রমাগত তাদের পাথরের হাতিয়ারের উন্নতি ঘটিয়েছে। তার ভিত্তিতে প্রস্তর যুগকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: পুরাতন প্রস্তর যুগ, প্যালিওলিথিক এজ, মধ্যপ্রস্তর যুগ, মেসোলিথিক এজ এবং নব্যপ্রস্তর যুগ, নিওলিথিক এজ। এই প্রস্তর যুগের মাঝে পৃথিবীতে চলে আসে বরফ যুগ। জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনধারা বদলাতে থাকে। ফলে পৃথিবীর প্রথম আবির্ভূত আফ্রিকার শিকারী ও খাদ্য সংগ্রাহক আদিম মানুষ খাদ্যের সন্ধানে দেশ দেশান্তরে পাড়ি দিয়েছে। তবুও তারা সবসময় নিয়মিতভাবে খাবার দাবার সংগ্রহ করতে পারত না। তাই তারা তাদের পর্যবেক্ষণ শক্তির দ্বারা পশুপালন ও কৃষিকাজে অভ্যস্ত হয়ে ওঠে। ক্রমে তারা খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়। আদিম মানুষ তাদের উপলব্ধি দ্বারা বুঝতে পারে যে নদী তীরবর্তী অঞ্চলে পশুপালন ও কৃষিকাজের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। তাই তারা নদীর তীরেই বসতি গড়ে তোলে। সূচিত হয় আজ থেকে 5,000 বছর আগে নদীকেন্দ্রিক সভ্যতার। গড়ে তোলে নীল নদের তীরে মিশরের সভ্যতা, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা, সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, হুয়াংহো ও ইয়াংশি কিয়াং নদীর তীরে চৈনিক সভ্যতা, প্রাচীন আফ্রিকার নাইজার সভ্যতা, মেক্সিকোর আজটেক সভ্যতা, মধ্য আমেরিকার মায়া সভ্যতা, দক্ষিণ আমেরিকার পেরুর ইনকা সভ্যতা ইত্যাদি। বস্তুত এই 8টি নদীকেন্দ্রিক সভ্যতা ছিল পৃথিবীর প্রাচীনতম উন্নত সংস্কৃতিগুলির
লালন ক্ষেত্র। আমি তোমাদের আদিম মানুষ থেকে প্রাচীন সভ্যতার কিভাবে উত্তরণ ঘটল সেই বিষয় নিয়ে একটা সারসংক্ষেপ দিলাম, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এবার আসি আজকের পাঠদান বিষয়ে। পৃথিবীতে প্রাণের আবির্ভাবের পরিপ্রেক্ষিতে যুগের বিভাগ এই সম্পর্কে এবং প্রাচীন, মধ্য ও নব্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক, এই বিষয়গুলি নিয়ে এখন তোমাদের কিছু বলবো। প্রথমেই বলি পৃথিবীতে প্রাণের আবির্ভাবের পরিপ্রেক্ষিতে যুগের বিভাগ সম্পর্কে। পৃথিবীর গঠনগত চরিত্র ও প্রাণের বিকাশের দিকে লক্ষ্য রেখে বিভিন্ন বিজ্ঞানী ও পণ্ডিতগণ পৃথিবী সৃষ্টির পর থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত সময়কালকে বিভিন্ন যুগে ভাগ করেছেন। এই যুগগুলির একটা ছকের সাহায্যে তোমাদের কাছে তুলে ধরা হলো। তোমরা অবশ্যই ছকটি ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে যুগের বিভাগ ঘটেছে সেই সম্পর্কে। তাহলে আমরা ছকের মাধ্যমে বুঝতে পারলাম যে পৃথিবীতে প্রথম আসে আর্কিওজয়িক যুগ। পৃথিবী সৃষ্টির পর সর্বপ্রথম যে যুগের সূচনা হয় তার নাম দেওয়া হয়েছে আর্কিওজয়িক যুগ। এই যুগের সময়কাল পৃথিবী সৃষ্টির পর থেকে শুরু করে আজ থেকে অন্তত 82 কোটি বছর আগে শেষ হয়। দ্বিতীয়ত প্রোটেরোজয়িক যুগ। আর্কিওজয়িক যুগের পর পৃথিবীতে প্রোটেরোজয়িক যুগ এসেছিল। এই যুগ আজ থেকে 82 কোটি বছর আগে শুরু হয় এবং আজ থেকে 50 কোটি বছর আগে শেষ হয়। তৃতীয়ত পুরাজীবীয় যুগ। প্রোটেরোজয়িক যুগের পর পৃথিবীতে পুরাজীবীয় বা প্যালিওজয়িক যুগ শুরু হয়েছিল। এই যুগ শুরু হয় আজ থেকে 50 কোটি বছর আগে এবং শেষ হয় 20 কোটি বছর আগে। মধ্যজীবীয় যুগ। পুরাজীবীয় যুগের পর আজ থেকে 20 কোটি বছর আগে মধ্যজীবীয় বা মেসোজয়িক যুগের সূচনা হয়। এই যুগের সমাপ্তি ঘটে আজ থেকে প্রায় 6 কোটি 50 লক্ষ বছর আগে। নবজীবীয় যুগ। মধ্যজীবীয় যুগের অবসানের পর পৃথিবীতে আসে নবজীবীয় বা সেনোজয়িক যুগ। আজ থেকে 6 কোটি 50 লক্ষ বছর আগে শুরু হয়ে এই যুগ বর্তমান কাল পর্যন্ত চলে আসছে। এই নবজীবীয় যুগকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, টারসিয়ারি যুগ এবং কোয়াটারনারি যুগ। টারসিয়ারি যুগ। এই যুগ আজ থেকে প্রায় 6 কোটি 50 লক্ষ বছর আগে শুরু হয় এবং 20 লক্ষ বছর আগে শেষ হয়। টারসিয়ারি যুগে ভূপ্রকৃতিতে ব্যাপক পরিবর্তন ঘটে এবং পৃথিবীতে বিভিন্ন পর্বত ও অন্যান্য প্রাকৃতিক গঠনগুলি সম্পূর্ণ হয়। আমরা নিশ্চয়ই জানি যে এই পর্বেই হিমালয় পর্বতমালার উদ্ভব ঘটেছিল বা উৎপত্তি ঘটেছিল। এই পর্বে মানব প্রজাতির আবির্ভাব ঘটেছিল বলে প্রমাণ পাওয়া যায়। পণ্ডিতগণ টারসিয়ারি যুগকে আবার কয়েকটি উপযুগে বিভক্ত করেছেন, যেমন প্যালিওসিন যুগ, ইওসিন যুগ, অলিগোসিন যুগ, মায়োসিন যুগ, প্লায়োসিন যুগ। আমি আবার বলছি, প্যালিওসিন যুগ, ইওসিন যুগ, অলিগোসিন যুগ, মায়োসিন যুগ, প্লায়োসিন যুগ। প্যালিওসিন যুগে টুপাইয়া লেমুর লোরিস
লোরিস প্রজাতির বানরের আবির্ভাব ঘটে। প্লায়োসিন যুগের সূচনা লগ্নে আধুনিক মানব প্রজাতির আদি পুরুষ রামাপিথেকাসের উদ্ভব ঘটে। কোয়াটারনারি যুগ। কোয়াটারনারি যুগ আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে শুরু হয়ে বর্তমান কাল পর্যন্ত চলছে। এই যুগের গুরুত্বপূর্ণ দুটি ভাগ হল প্লেইস্টোসিন যুগ। এই যুগের সূত্রপাত ঘটেছে আজ থেকে অন্তত 20 লক্ষ বছর পূর্বে এবং এই যুগ শেষ হয় আজ থেকে প্রায় 10,000 বছর পূর্বে। এই যুগের শেষ দিকে হোমো স্যাপিয়েন্স অর্থাৎ আধুনিক মানুষের উদ্ভব ঘটে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্লেইস্টোসিন যুগেই আধুনিক মানুষ হোমো স্যাপিয়েন্সের আবির্ভাব ঘটে। শুধু তাই নয়, মানুষের উদ্ভাবনী ক্ষমতা ও সমাজ গড়ার সূচনা পর্বও ছিল এই প্লেইস্টোসিন যুগ। প্লেইস্টোসিন যুগের প্রথম থেকে মানুষ বিভিন্ন ধরনের পাথরের হাতিয়ার ব্যবহার করে খাদ্যের সংস্থান করত। তাই এই যুগকে প্রস্তর যুগ বা স্টোন এজ বলা হয়। বিভিন্ন প্রত্নতত্ত্ববিদ পাথরের নির্মিত হাতিয়ারের ক্রমোন্নতির লক্ষ্য করে প্রস্তর যুগকে 3টি ভাগে বিভক্ত করেছেন, যথা প্রাচীন প্রস্তর যুগ, প্যালিওলিথিক এজ, মধ্যপ্রস্তর যুগ, মেসোলিথিক এজ, নব্যপ্রস্তর যুগ, নিওলিথিক এজ। নব্যপ্রস্তর যুগের শেষে মানুষ ধাতুর ব্যবহার শুরু করে। তারা সর্বপ্রথম তামা এবং এর কিছুকাল পর ব্রোঞ্জ ধাতুর ব্যবহার শেখে। তাই নব্যপ্রস্তর যুগের পরবর্তী সময়কাল তাম্রপ্রস্তর যুগ নামে পরিচিত। হোলোসিন যুগ। হোলোসিন যুগ প্রায় 10,000 বছর আগে শুরু হয়ে বর্তমান কাল পর্যন্ত চলছে। এই যুগের প্রথম দিকে কোনো লিপির আবিষ্কার হয়নি, ফলে এই সময়ের ইতিহাস জানার জন্য জীবাশ্ম, সেই সময়কার মানুষের গুহাচিত্র, হাতিয়ার, ব্যবহার্য সামগ্রী প্রভৃতির উপর নির্ভর করতে হয়। তাহলে আমরা পৃথিবীতে প্রাণের আবির্ভাবের পরিপ্রেক্ষিতে যুগের বিভাগ সম্পর্কে বোঝালাম। তোমাদের জানা এবং বোঝার সুবিধার্থে পৃথিবীতে প্রাণের আবির্ভাবের প্রেক্ষিতে যুগ বিভাগ এটা বিষয়বস্তু তুলে দেওয়া হলো। এবার আলোচনায় আসি প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে। মানব সমাজের দীর্ঘ বিবর্তনের মাধ্যমে আধুনিক মানুষের উদ্ভব হয়েছে। মানব জাতির এই দীর্ঘ বিবর্তনের প্রারম্ভিক পর্বে পুরাতন প্রস্তর যুগ বা প্রাচীন প্রস্তর যুগ বলা হয়। ল্যাটিন ভাষায় প্যালিওলিথিক এর ইংরেজি প্রতিশব্দ ওল্ড স্টোন। প্যালিও কথার অর্থ ওল্ড, লিথিক কথার অর্থ স্টোন, আর বাংলা পুরাতন প্রস্তর যুগ। এই যুগের বিস্তৃতি ছিল আনুমানিক 5 লক্ষ থেকে খ্রিস্টপূর্ব 8,000 অব্দ পর্যন্ত। এই দীর্ঘ সময় ধরে আদি মানবের জীবনধারায় নানা পরিবর্তন ঘটেছিল। যেহেতু মানুষ তখন লিখতে পারত না, এই কারণে তাদের ইতিহাস জানার জন্য তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসের উপর নির্ভর করতে হয়। অর্থাৎ প্রাচীন মানুষের ইতিহাস জানার, প্রাচীন প্রস্তর যুগের মানুষের ইতিহাস জানার উপাদানগুলি হল আদিম মানুষের বাসস্থান, তাদের ব্যবহৃত হাতিয়ার, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং ফসিল বা
জীবাশ্ম। প্রাচীন প্রস্তর যুগের মানুষ মূলত খাদ্য সংগ্রাহক হওয়ায় তাদের পক্ষে কোথাও স্থায়ীভাবে বাস করা সম্ভব ছিল না। এই পর্বে তারা সাধারণত খোলা আকাশের নিচে বাস করত। কিন্তু বরফ যুগে প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আদিম মানুষ নিরাপদ আশ্রয় হিসেবে পাহাড়ের গুহা, গাছের কোঠর প্রভৃতিকে বেছে নেয়। পরবর্তীকালে তারা গাছের ডালপালা, লতাপাতা, পশুর চামড়া প্রভৃতি দিয়ে তাদের আস্তানা তৈরি করত। এগুলি দেখতে অনেকটা এখনকার ঝুপড়ির মতো। দক্ষিণ ফ্রান্সে এমনই একটি আশ্রয়ের হদিশ পাওয়া গেছে। জীবিকা। প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা ছিল পশু শিকার করা। পশুর মাংস সংগ্রহ করাই ছিল তাদের প্রধান জীবিকা। প্রথম দিকে ছোট আকারের প্রাণী শিকার করলেও অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারা দলবদ্ধ হয়ে ম্যামথ, বাইসন, বলগা হরিণ প্রভৃতি বড় পশু শিকারে অভ্যস্ত হয়ে উঠেছিল। আদিম মানুষের বাসস্থানগুলিতে অর্ধদগ্ধ পশুর হাড় থেকে বোঝা যায় পুরাপ্রস্তর যুগের মানুষ বা প্রাচীন প্রস্তর যুগের মানুষ আগুনের ব্যবহার করতে শিখেছিল। মূলত পশুর মাংস পুড়িয়ে খাওয়া, জীবজন্তুর হাত থেকে বাসস্থানকে রক্ষা করা ও তীব্র শীতের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্যই তারা আগুনের ব্যবহার শুরু করেছিল। তবে এই পর্বে তারা আগুন জ্বালাতে বা কৃত্রিমভাবে আগুন তৈরি করতে শেখেনি। কিন্তু বিভিন্ন প্রাকৃতিক কারণে জঙ্গলে আগুন লাগলে অর্থাৎ দাবানলের সৃষ্টি হলে তারা এই আগুনকে দীর্ঘদিন জ্বালিয়ে রাখত। এবার হাতিয়ার সম্পর্কে বলি। প্রাচীন প্রস্তর যুগের মানুষের ব্যবহৃত হাতিয়ার। প্রাচীন প্রস্তর যুগের মানুষ প্রথম দিকে খুবই সাদাসিধে ধরনের হাতিয়ারের ব্যবহার করত। পাথরের হাতিয়ার ব্যবহার করত। পাথরগুলি ছিল এবড়ো খেবড়ো, তবে কোনো কোনো ক্ষেত্রে পাথর ভেঙে ধারালো ও তীক্ষ্ণ করার চেষ্টা করত বলে মনে করা হয়। দক্ষিণ আফ্রিকার অস্ট্রালোপিথেকাস নামে মানব গোষ্ঠী সর্বপ্রথম পাথরের হাতিয়ারের ব্যবহার শুরু করে। অস্ট্রালোপিথেকাস নামক মানব গোষ্ঠী সর্বপ্রথম পাথরের হাতিয়ার ব্যবহার শুরু করে। দক্ষিণ আফ্রিকার অস্ট্রালোপিথেকাস নামক মানব গোষ্ঠী সর্বপ্রথম পাথরের হাতিয়ার ব্যবহার শুরু করে। এই পর্বে পাথরের নির্মিত হাতিয়ারগুলি ছিল মূলত হাতকুঠার জাতীয়। তাহলে হাতকুঠার জাতীয় হাতিয়ারের উদ্ভব ঘটল প্রাচীন প্রস্তর যুগে। প্রত্নতত্ত্বের পরিভাষায় এই হাতকুঠারকেই বলা হয় কোরাটুল। ক্রমে তারা পাথরের বল্লম, ছুরি, ছুঁচ, হারপুন, রেদা প্রভৃতি হাতিয়ার তৈরি করতে শুরু করে। এই যুগের শেষ দিকে তারা তীর ধনুক আবিষ্কার করে। তারা একই হাতিয়ার দিয়ে মাংস কাটা, কাঠ কাটা, শিকার করা প্রভৃতি বিভিন্ন কাজ করত। এই যুগের মানুষের পরিধেয় কী ছিল সে সম্পর্কে এবার বলি। বস্ত্র পরিধান সভ্যতার অন্যতম নিদর্শন। তবে প্রাচীন প্রস্তর যুগে বয়নবিদ্যা জানা ছিল না, ফলে কাপড়ের বস্ত্র পরিধানের সুযোগ ছিল না। তা সত্ত্বেও এই সময়কার মানুষ পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক পরত। প্রথম দিকে চামড়াকে শুকিয়ে সেটাকে শরীরে জড়িয়ে নিত। তারপরে সেলাই করবার পদ্ধতি আয়ত্ত হলে পাতলা হাড়ের তৈরি ছুঁচ দিয়ে চামড়াকে সেলাই করে নিত। এই সময়কার প্রত্নবস্তুর মধ্যে হাড়ের ছুঁচ পাওয়া গিয়েছে। এবার আসি
প্রাচীন প্রস্তর যুগের মানুষের সমাজবদ্ধ জীবন সম্পর্কে আলোচনায়। প্রাচীন প্রস্তর যুগে সমাজের গড়ন কেমন ছিল সে বিষয়ে সঠিকভাবে কিছু জানা যায়নি, তবে এই সময়কার মানুষ প্রয়োজনের খাতিরে যে সংঘবদ্ধভাবে বসবাস করত তা অনুমান করা যেতে পারে। কীরকম? প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল শত্রু পরিবেষ্টিত। এইসবের আক্রমণ থেকে বাঁচতে এবং একসঙ্গে মিলে বড় বড় জীবজন্তু শিকার করতে সুবিধা হতো বলে সংঘবদ্ধভাবে থাকা একান্ত প্রয়োজন ছিল। এইভাবে একসঙ্গে থাকতে থাকতেই আদি সমাজ গড়ে উঠেছিল। সমাজবিদ লুই মর্গানের মতে প্রাচীন প্রস্তর যুগে ক্লান ভিত্তিক সমাজ গড়ে উঠেছিল। ক্লান কি? এক একটি দলের নারী পুরুষের প্রত্যেকের মধ্যে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছিল। এইভাবে ক্লান গড়ে ওঠে। আবার কয়েকটি ক্লান মিলে গড়ে উঠত একটি উপজাতি বা ট্রাইব। প্রাচীন প্রস্তর যুগের মানুষের ভাষা কি ছিল সে সম্পর্কে একটু বলি। ঐতিহাসিকরা অনুমান করেন প্রাচীন প্রস্তর যুগেই মানুষ ভাষার ব্যবহার করতে শুরু করে। তাদের মতে মনের ভাব প্রকাশ করা ও শিকারের সময় বিভিন্ন সাংকেতিক শব্দ উচ্চারণের মাধ্যমে আদিম মানুষ ভাষার ব্যবহার করতে শিখেছিল। তাহলে মনের ভাব প্রকাশ করা ও শিকারের সময় বিভিন্ন সাংকেতিক শব্দ উচ্চারণের মাধ্যমে আদিম মানুষ ভাষার ব্যবহার শেখে। এবার বলি, প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছবি আঁকতে শিখেছিল। তারা পশুর হাড় ও শিং দিয়ে গুহার দেয়ালে বিভিন্ন চিত্র অঙ্কন করেছিল। তবে এক্ষেত্রে মনে রাখা দরকার যে সৌন্দর্যবোধ থেকে নয়, শিকারের প্রয়োজনে অলৌকিক শক্তিকে বিশ্বাস থাকার কারণেই তারা গুহাচিত্র অঙ্কন করেছিল। যেমন স্পেনের আলতামিরা গুহাচিত্র, ভারতের মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহাচিত্র, ফ্রান্সের ফ-দ-গম এর গুহাচিত্র এর প্রকৃষ্ট দৃষ্টান্ত। তাহলে আমরা প্রাচীন প্রস্তর যুগের মানুষের গুহাচিত্রের ব্যবহার সম্পর্কে জানলাম। এবার আসি প্রাচীন প্রস্তর যুগের শেষ পর্যায় সম্পর্কে। প্রাচীন প্রস্তর যুগের জীবনযাত্রা ছিল অনিশ্চয়তায় ভরা। শিকার করতে বেরিয়ে জীবজন্তুর দেখা না পেলে খাবার জুটত না। এদিকে আবহাওয়ার পরিবর্তন ঘটেছিল। হিম অবস্থা কেটে গিয়ে ধীরে ধীরে উষ্ণ আবহাওয়ার সৃষ্টি হতে থাকে, যার ফলে মানবকুলের সঙ্গে প্রকৃতির আবার নতুন করে গড়ে তোলার সময় এসে পড়ে। ফলে পুরা প্রস্তর যুগের ধীরে ধীরে সমাপ্তি ঘটে। উদ্ভব হয় নতুন যুগ, যা মধ্যপ্রস্তর যুগ নামে পরিচিত। আমি এত সময় প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। তোমাদের বোঝা এবং জানার সুবিধার্থে আলোচনার বিষয়বস্তু পাঠিয়ে দেয়া হলো। এবার আলোচনায় আসি মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য সম্পর্কে। মধ্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে। খাদ্য সংগ্রহকারী প্রাচীন প্রস্তর যুগ এবং খাদ্য উৎপাদনকারী নব্যপ্রস্তর যুগ এর মধ্যবর্তী সময়কাল মধ্যপ্রস্তর যুগ বা মেসিওলিথিক এজ নামে চিহ্নিত। মেসিও কথার অর্থ হলো মধ্য, লিথিক কথার অর্থ স্টোন বা পাথর। এই যুগের
সময়সীমা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম, তবে সাধারণভাবে মনে করা হয় যে খ্রিস্টপূর্ব 15,000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 10,000 অব্দ পর্যন্ত মধ্যপ্রস্তর যুগ বিস্তৃত ছিল। এই যুগের প্রথম দিকে কোনো লিপির আবিষ্কার হয়নি, ফলে এ সময়ের ইতিহাস জানার জন্য জীবাশ্ম, সে সময়কার মানুষের গুহাচিত্র, হাতিয়ার, ব্যবহার্য সামগ্রী প্রভৃতির উপর নির্ভর করতে হয়। প্রত্নতত্ত্ববিদদের খুঁজে পাওয়া এই প্রত্নতত্ত্বগুলির সাহায্যে আমরা মধ্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার যে টুকরো টুকরো ছবিগুলি পাই তা হলো, প্রথমেই বলি বাসস্থান সম্পর্কে। প্রাচীন প্রস্তর যুগের ন্যায় মধ্যপ্রস্তর যুগেও মানুষ ছিল মূলত গুহাবাসী, তবে কোনো কোনো অঞ্চলে তারা অস্থায়ী বাসস্থান তৈরি করেছিল। যেরকম মধ্যপ্রদেশের আদমগড়ে পাহাড়ের মধ্যে গড়ে তোলা এই রকম একটি অস্থায়ী আবাসস্থলের সন্ধান পাওয়া গেছে। জীবিকা। মধ্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা প্রণালী ছিল অর্ধ যাযাবর প্রকৃতির। এই যুগে মানুষের প্রধান জীবিকা ছিল পশু শিকার ও ফলমূল সংগ্রহ করা, কিন্তু আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে লোমশ হাতি ও গন্ডারের মতো প্রাণী বিলুপ্তি ঘটায় তাদের পক্ষে খাদ্য সংগ্রহ করা আগের থেকে কঠিন হয়ে ওঠে। তাই বড় পশু শিকারের পাশাপাশি ছোট ছোট পশু, হরিণ, বনবিড়াল, নেউল বা বেজি প্রভৃতি পশু শিকার করতে শুরু করে। পশু শিকার অপেক্ষা মাছ শিকারের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পায়। তারা নদী ও সমুদ্রের উপকূলে বসবাস করত। তারা সেখান থেকে মাছ ও শামুক সংগ্রহ করত। এই পর্বে উদ্ভিজ্জ খাদ্য রান্না করতে শিখেছিল মানুষ। মনে রাখবে যে মানুষ এই পর্বেই মধ্যপ্রস্তর যুগেই রান্না করতে শিখেছিল। রান্নার উপযোগী অমসৃণ মাটির পাত্র ব্যবহৃত হতো। হাতিয়ার। এই যুগে মানুষ হাতিয়ার তৈরিতে আরও দক্ষতার পরিচয় দেয়। এই যুগের হাতিয়ারগুলি পূর্ববর্তী যুগের চেয়ে উন্নত ও আকারে ক্ষুদ্র হয়। এই যুগের মানুষের প্রধান হাতিয়ারগুলি ছিল তীর-ধনুক, ব্লেড, হারপুন, বড়শি প্রভৃতি। ছোট পাথর দিয়ে হাতিয়ার তৈরির এই সংস্কৃতি মাইক্রোলিথিক বা বলা যায় যে ক্ষুদ্র হাতিয়ার নামে পরিচিত। পাথর ছাড়া অন্য উপাদানে হাতিয়ার ও অন্যান্য সামগ্রী তৈরি মধ্যপ্রস্তর যুগের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। বিশেষত শিংয়ের ব্যবহার ছিল লক্ষণীয়। শিং বা হাড় জলে ভিজিয়ে নরম করে তা কেটে ছোড়া, তীরের ফলা ইত্যাদি তৈরি করা হতো। হাড় ও হাড়ের হাতল লাগিয়ে চাকু, করাত, কাস্তে, বর্ষা তৈরি হতো। পশুপালন সম্পর্কে বলি এবার। মধ্যপ্রস্তর যুগে কোনো এক সময় মানুষ পশুপালন করতে শেখে। মানুষের উদ্বৃত্ত খেতে কুকুর মানুষের বাসস্থানের পাশাপাশি আসায় কুকুর হয়েছিল মধ্যপ্রস্তর যুগের মানুষের প্রথম গৃহপালিত পশু। বসতি এলাকা পাহারা দিতে এবং শিকারের জন্য কুকুরের প্রয়োজন হয়েছিল। এছাড়া এই পর্বে মানুষ গরু, ছাগল, মহিষ, শূকর, বিড়াল প্রভৃতি পশুকে পোষ মানিয়েছিল। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মধ্যপ্রস্তর যুগের যে নিদর্শন পাওয়া গেছে
সেগুলি গৃহপালিত পশুর অস্থি একথাই প্রমাণ করে। এবার আসি মধ্যপ্রস্তর যুগের সমাজবদ্ধতা সম্পর্কে। প্রাচীন প্রস্তর যুগের মানুষ শিকারের প্রয়োজনে যাযাবর জীবন বেছে নিয়েছিল, কিন্তু মধ্যপ্রস্তর যুগের মানুষ ছিল অর্ধ যাযাবর। এই পর্বে মানুষ পশু শিকার ও খাদ্য সংগ্রহের জন্য জোটবদ্ধ হয়। তাছাড়াও বন্য পশুর হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য তারা জোটবদ্ধ হয়েছিল। যানবাহন। মধ্যপ্রস্তর যুগে মানুষ যোগাযোগ রক্ষার জন্য কোনো যানবাহন তৈরি করেছিল কিনা তা নিশ্চিত বলা যায় না, কারণ চাকা মধ্যপ্রস্তর যুগে আবিষ্কৃত হয়নি। তবে মনে করা হয় মধ্যপ্রস্তর যুগের আদিম মানুষ স্লেজ গাড়ির ব্যবহার জানত। এই গাড়ি টানার জন্য তারা কুকুরকে কাজে লাগাতো। তারা জলপথে যাতায়াতের উদ্দেশ্যে গাছের গুঁড়ি খোদাই করে নৌকা বানাতো। চিত্রকলা সম্পর্কে এবার বলি। মধ্যপ্রস্তর যুগের চিত্রকলাতে আদিম মানুষ বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটিয়েছিল। এই পর্বে আদিম মানুষ পাথরের উপর মূর্তি খোদাই করার কাজ শুরু করেছিল। এছাড়া মাটির মূর্তি নির্মাণ করার প্রয়াসও তাদের মধ্যে লক্ষ্য করা যায়। নিত্যদিনের ব্যবহার্য সামগ্রী এবং বিভিন্ন হাতিয়ার ছিল এই যুগের চিত্রকলার বিষয়বস্তু। মানুষ ও পশুর চিত্র অঙ্কনের পাশাপাশি এই পর্বে বিভিন্ন জ্যামিতিক আকার অঙ্কনের চেষ্টা শুরু হয়। ত্রিকোণ, চতুষ্কোণ, বৃত্তাকার চিত্র এই পর্বে মানুষেরা আঁকতে শুরু করে। অস্তিত্বের নিদর্শন সম্পর্কে এবার বলি। পৃথিবীর বিভিন্ন দেশে মধ্যপ্রস্তর যুগের মানুষের বসবাসের নিদর্শন পাওয়া গেছে। ভারতবর্ষে মধ্যপ্রদেশের ভীমবেটকা, মহারাষ্ট্রের নেভামা, রাজস্থানের দিদওয়ালা এবং উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাটের বিভিন্ন জায়গায় মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গিয়েছে। ভারতের বাইরে সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া এবং শ্রীলঙ্কার কিছু কিছু অঞ্চলে মধ্যপ্রস্তর যুগের মানুষের ব্যবহৃত হাতিয়ার আবিষ্কৃত হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে মধ্যপ্রস্তর সংস্কৃতির সময়কাল স্বল্প, কিন্তু সংস্কৃতির পরিবর্তন ছিল অত্যন্ত তাৎপর্যবহ। প্রস্তর যুগ থেকে সভ্যতার পথে অগ্রসর হওয়ার এই পর্বকে সভ্যতার উষালগ্ন, ডন অফ সিভিলাইজেশন বলা হয়। মধ্যপ্রস্তর যুগের বিবর্তন ব্যতি রেখে পরবর্তী নব্যপ্রস্তর যুগ অনুধাবন করা কষ্টসাধ্য। আমি এত সময় তোমাদের মধ্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। তোমাদের বোঝা এবং জানার সুবিধার্থে আলোচনার বিষয়বস্তু পাঠিয়ে দেওয়া হলো। সবশেষে আলোচনায় আসি নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক বা নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, এই যুগের গুরুত্ব সম্পর্কে। মানব সমাজের বিবর্তনের ইতিহাসে প্রস্তর যুগ ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছিল। প্রাগৈতিহাসিক সংস্কৃতির শেষ পর্যায়ে ছিল নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক এজ। ল্যাটিন শব্দ নিওলিথিক, ইংরেজিতে নিও কথার অর্থ নিউ, লিথিক কথার অর্থ স্টোন, যার বাংলা প্রতিশব্দ নব্যপ্রস্তর যুগ। মনে করা হয় 5000 থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীতে নব্যপ্রস্তর যুগের সূচনা হয়েছিল। নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনধারাতে সর্বাঙ্গীন পরিবর্তন ঘটে গিয়েছিল, যা এই যুগের বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা যায়। জীবনযাত্রার এই যে পরিবর্তন, সেই পরিবর্তনের বিভিন্ন দিকগুলি সম্পর্কে একটু বলি। হাতিয়ার ও যন্ত্রপাতি। নব্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির বৈশিষ্ট্যগুলি ছিল
তার মসৃণতা ও ছুচালো অগ্রভাগ। হাতিয়ারগুলি অবিকলভাবে ব্যবহার না করে ঠুকে বা ভেঙে, ঘষে বা পালিশ করে মসৃণ করা হতো। তাছাড়া পাথরের গায়ে ছিদ্র করে হাতল লাগাবার জন্য ছিদ্রকের ব্যবহার করত। নব্যপ্রস্তর যুগের মানুষ কৃষিজীবী ছিল। মনে রাখবে, নব্যপ্রস্তর যুগের মানুষই প্রথম কৃষিকার্য শিখল। কৃষির উপযোগী যন্ত্রপাতি তারা ব্যবহার করতে শিখল, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল কাস্তে, নিড়ানি, কুলো, হামানদিস্তা, জাতা, হাতুড়ি, বাটালি, নেহাই প্রভৃতি। নব্যপ্রস্তর যুগের মানুষ তীর ধনুক তৈরি করতে শেখে। এটাই বোধহয় মানুষের প্রথম যন্ত্র আবিষ্কার। তাহলে নব্যপ্রস্তর যুগের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কৃষির আবিষ্কার। এর মধ্য দিয়ে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে রূপান্তরিত হয়েছিল। মনে রাখবে, এই যুগেই মানুষ খাদ্য উৎপাদন করতে শেখে। মানুষের যাযাবর বৃত্তির অবসান ঘটে। ফসল মজুত রাখবার জন্য প্রয়োজন হয় পাত্রের। তাই বলা যায় কৃষিকাজ পাত্র নির্মাণকে পরোক্ষভাবে উৎসাহিত করেছিল। মৃৎশিল্পের সূচনাও হয়েছিল এইভাবে। ভারতীয় উপমহাদেশে বালুচিস্তানের মেহেরগড় এর প্রথম কৃষিকাজ শুরু করেছিল। কৃষিকাজাত ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল যব, গম, ভুট্টা, খেজুর প্রভৃতি। তুলোর চাষও মেহেরগড়ের কৃষকরা অভ্যস্ত ছিল। পশুপালন। নব্যপ্রস্তর যুগে মানুষ কৃষির প্রয়োজনে পশুপালন করতে শুরু করে। পশুকে কৃষি জমিতে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন যথেষ্ট বৃদ্ধি করা সম্ভব হয়। পরিবহনের কাজেও পোষ মানানো পশুকে কাজে লাগানো শুরু হয়। মনে করা হয় যে মানুষ সর্বপ্রথম কুকুরকে পোষ মানিয়েছিল। আমি আগেও বলেছি যে কুকুরকে পোষ মানাতে তারা শিখেছিল আগের প্রস্তর যুগের। তারপর গরু, মোষ, ভেড়া, ছাগল ইত্যাদি তারা পোষ মানাতে শেখে। সমাজ জীবন। নব্যপ্রস্তর যুগে সংঘবদ্ধ জীবন আবশ্যিক হয়ে পড়েছিল, কারণ কৃষিকাজ ও পশুপালন সংঘবদ্ধভাবেই সম্ভব। পৃথিবীর প্রাচীনতম সামাজিক সংগঠন হল পরিবার। কৃষিভিত্তিক সামাজিক অর্থনৈতিক জীবন টিকিয়ে রাখার জন্য সমাজে চালু হয় শ্রম বিভাজন। নারী ও পুরুষেরা নিজেদের মধ্যে শ্রম ভাগ করে নিতে শুরু করে। পুরুষেরা হাতিয়ার ও যন্ত্রপাতি বানাতো, পশুপালন করত, ঘরবাড়ি বানাতো। শিকারী জীবনে তখনও সম্পূর্ণ ছেদ পড়েনি। ওই কাজ পুরুষেরাই করত। নারীরা গৃহস্থলীর কাজকর্মের পাশাপাশি কৃষিকাজে বড় ভূমিকা নিত। তাছাড়া মৃৎপাত্র তৈরি, বস্ত্রবায়ন প্রভৃতি কাজও নারীরা করত। শিল্পকলা। নব্যপ্রস্তর যুগের মানুষ প্রতীকী চিহ্নযুক্ত ছবি আঁকত, যা আগেকার যুগের চিত্রাঙ্কন থেকে সম্পূর্ণ আলাদা। এশিয়ার বিভিন্ন প্রত্নক্ষেত্র এবং মিশরে আবিষ্কৃত মৃৎপাত্রের গায়ের অলঙ্করণ থেকে ওই সময়কার অলঙ্করণ শিল্পের পরিচয় পাওয়া যায়। এই সময় মানুষ মাতৃকা দেবীর মূর্তি গড়েছিল। ইজিয়ান সভ্যতার অন্তর্গত ক্রিটে এই ধরনের মূর্তির ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। মাতৃমূর্তির। এই সময়কার মানুষ প্রাকৃতিক শক্তিকে জয় করতে পারেনি, যে কারণে এই শক্তিকে ভয় পেত। তাই তারা প্রাকৃতিক শক্তির পূজারী হয়ে উঠেছিল। নব্যপ্রস্তর যুগের আর একটা উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে চাকার আবিষ্কার। কৃষির আবিষ্কারের ফলে নব্যপ্রস্তর যুগে মানুষ পর্যাপ্ত খাদ্যের সংস্থান করতে সক্ষম হলে তাদের খাদ্যের জন্য আর বিশেষ চিন্তা করতে হতো না। এর ফলে অবসরকালে মানুষ নিজেদের চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন দিকের অগ্রগতির সুযোগ পায়। এই সময়
মানুষ আগুনের নানাবিধ ব্যবহার, চাকার আবিষ্কার, মৃৎশিল্প, যানবাহন তৈরি, নৌকায় পাল কাঠানো, গৃহ নির্মাণ, পাথর সাজিয়ে ডেলমেন নামে সমাধি নির্মাণ প্রভৃতি শেখে। এই যুগের শেষের দিকে মানুষ ধাতুর ব্যবহার শেখে। তাহলে নব্যপ্রস্তর যুগের দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কৃষির আবিষ্কার এবং ধাতুর ব্যবহার। এই যুগের শেষ দিকে মানুষ ধাতুর ব্যবহার করতে শিখল। এক কথায় অন্যান্য প্রস্তর যুগের তুলনায় নব্যপ্রস্তর যুগের অগ্রগতি ও প্রাপ্তি ছিল অনেক বেশি। নব্যপ্রস্তর যুগেই এই অভাবনীয় অগ্রগতি লক্ষ্য করে গবেষক গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগের এই অগ্রগতিকে নব্যপ্রস্তর যুগের বিপ্লব, নিওলিথিক রেভলিউশন বলে অভিহিত করেছেন। কোথায় কোথায় নব্যপ্রস্তর যুগের সংস্কৃতির নিদর্শনগুলি পাওয়া গিয়েছে সে সম্পর্কে একটু বলি। ভারতের মেহেরগড় সভ্যতা নব্যপ্রস্তর যুগের সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এছাড়া ইরাকের জার্মো ও হাসুমা, জর্ডনের জেরিকো, দক্ষিণ মেসোপটেমিয়া, আনাতোলিয়া মালভূমি, সুইজারল্যান্ড, বর্তমান পাকিস্তানের অন্তর্গত বালুচিস্তান, ভারতের বিহার, ওড়িশা, দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে নব্যপ্রস্তর যুগের সংস্কৃতির নিদর্শন পাওয়া গিয়েছে। তাহলে নব্যপ্রস্তর যুগ মানব সভ্যতার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যুগের হাতিয়ারগুলির অভাবনীয় উন্নতি ঘটেছিল। হাতিয়ারগুলির কার্যকারিতাও বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। দ্বিতীয়ত, নব্যপ্রস্তর যুগে মানুষ বসবাস করতে শেখে, স্থায়ীভাবে বসবাস করতে শেখে। এর ফলে মানুষের জীবনধারার যথেষ্ট উন্নতি সম্ভব হয়। এই যুগের মানুষ পশুকে পোষ মানাতে আরও দক্ষ হয় এবং তাদের সঠিকভাবে কাজে লাগাতে শেখে। নব্যপ্রস্তর যুগের মানুষ স্থল ও জলপথে যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি ঘটায়। সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল কৃষি ও পশুপালনের মাধ্যমে নব্যপ্রস্তর যুগে যে সচ্ছলতা আসে তার ফলে নতুন নতুন আবিষ্কার সম্ভব হয়, যেমন গৃহ নির্মাণ, চাকা তৈরি, নৌকা তৈরি, নাঙল তৈরি প্রভৃতি। সামাজিক সংগঠন হিসেবে এই সময় পরিবারের উদ্ভব ঘটে। এই সমাজে পেশাভিত্তিক বিভিন্ন শ্রেণীর উদ্ভব ঘটে। নব্যপ্রস্তর যুগে মানুষের মধ্যে সামাজিক সম্পর্ক ও বিনিময় প্রথার ব্যাপকতার ফলে ভাব বিনিময়ের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। এর ফলে ক্রমে ভাষার উন্নতি ঘটে। এই যুগে বিভিন্ন প্রতীক চিহ্নের সাহায্যে চিত্রাঙ্কন করা হতো। এগুলি লিখন পদ্ধতির আবিষ্কারের প্রাথমিক প্রয়াস বলে মনে করা হয়। বিভিন্ন মৃৎপাত্রের গায়ে অলঙ্করণও করা হতো। আমরা এত সময় নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনধারা সম্পর্কে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝা এবং জানার সুবিধার্থে পাঠিয়ে দেওয়া হলো। আজ এই পর্যন্ত আলোচনা সমাপ্ত করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সামাজিক দূরত্ব বজায় রেখো।